এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার চুল নাকি বড়, বাতাসে উড়ে না, আর নায়িকাদের মতো চুল উড়ে এসে কপালেও পড়ে না। তাই সেও নাকি নায়িকাদের মতো আমার কপালে উড়ে আসা চুলগুলো আমার কানের গোড়ায় গুজে দিতে পারে না। সেজন্যই আমার সামনে থেকে চুলগুলো কেটে ছোট করে দিয়েছে, যাতে বাতাসে চুল উড়ে এসে আমার কপালে পড়ে আর সে হাত বাড়িয়ে আমার চুলগুলো কানের গোড়ায় গুজে দিতে পারে। অবাকের মাত্রা বেড়ে গেল তিনজনেরই। খানিক সময় নিয়ে তারা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল চৈত্রীর মুখ পানে। অতঃপর শব্দ করে হেসে উঠল তারা, যেন পৃথিবীর সবচেয়ে হাসির কিছু শুনে নিয়েছে এই তিনজন। হাসি যেন থামছেই না এদের। কপালে ভাঁজ পড়ল চৈত্রীর, কিছুটা বিরক্তি নিয়ে বলল, তোমরা হাসছো? দেখো, আমি ওই লোকটার সাথে একদম কথা বলবো না, আর দেখাও করবো না। সারা দিন আমার হলের সামনে দাঁড়িয়ে থাকলেও আমি বেরোবো না। নির্মম নির্দয় লোক একটা। চৈত্রীর কথা শেষ হতেই হঠাৎই তার হাত ধরল নাইমা। ঠোঁটে হাসির রেখা টেনে বলল, কিন্তু আমরা তো আমাদের ব্যাচমেটকে এইভাবে দেবদাস হতে দেখতে পারি না। কথাটা বলেই চৈত্রীর হাত টেনে বাইরে নিয়ে এলো নাইমা। চৈত্রী আসতে দেয়নি, নাইমা জোর করে টেনে নিয়ে এসেছে তাকে। অবশ্য নাইমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্যই চৈত্রীও তেমন একটা বল প্রয়োগ করেনি, কারণ তারও ভীষণ আসতে ইচ্ছে হচ্ছিল নির্ময়ের কাছে। আবার নির্ময়ের প্রতি থাকা তার ভিতরকার ক্ষোভও আটকে দিচ্ছিল তাকে। চৈত্রীর হাত টেনে নির্ময়ের সামনে দাঁড় করালো নাইমা। ছেলেটা সেই বিকেল থেকে এখানে দাঁড়িয়ে আছে। পাশে কারো উপস্থিতি অনুভব করতেই পাশ ফিরে তাকালো নির্ময়। হঠাৎ কিমরিত সোডিয়ামের আলোয় চৈত্রীর শ্যামবর্ণা মুখশ্রী ভেসে উঠতেই যেন প্রাণ ফিরে পেল সে তো ভেবেছিল আজ আর এই মেয়ের দেখাই মিলবে না। যাক, শেষমেশ এবার দেখা তো মিলল। আশেপাশে আর কারো দিকে নজর দিল না সে। এত প্রতীক্ষার পর চৈত্রীর দেখা পেয়ে সে দিক বেদিক ভুলে বসেছে। মেয়েটার জন্য সে বড্ড ছটফট করছিল নির্ময়ের হৃদয়টা। অবশেষে মেয়েটার মুখটা দেখে যেন একটু হলেও শান্ত হয়েছে তার অস্থির হৃদয়। নির্ময় খপ করে ধরল চৈত্রীর এক হাত, যাতে আবার পালিয়ে না যেতে পারে। এই মেয়েকে কোনো বিশ্বাস নেই। সেই দুপুর থেকে কম জ্বালায়নি এই মেয়ে। নির্ময়কে চৈত্রীর হাত ধরতে দেখেই তৎক্ষণাৎ কেসে উঠল নাইমা। চৈত্রীর হাত ধরে রেখেই পাশ ফিরে তাকালো নির্ময়। সাথে সাথেই খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল সে তো নাইমাকে এতক্ষণ খেয়ালই করেনি। নাইমা হয়তো বুঝলো ব্যাপারটা, হাসলো সে। অতঃপর নির্ময়ের দিকে তাকিয়ে বলল, তোমার জিনিস তোমাকে দিয়ে গেলাম, রাগ ভাঙিয়ে ফেরত দিয়ে যেও। একটু থামলো নাইমা। কণ্ঠটা একটু খাদে নামিয়ে বিশ্ববিদ্যালয়ের এক কোণে দিকে ইশারা করে বলল, ভার্সিটির ওই দিকটা এই সময় খালি থাকে। ও পাশে ওই কৃত্রিম আলোর ব্যবস্থাও একটু কম। আর হ্যাঁ, একটু তাড়াতাড়ি রাগ ভাঙিও তোমার রাগিনীর, ঠিক আছে? দেরি হলে আবার ম্যাম ঢুকতে দেবে না হলে। নির্ময় লাজুক হাসল, মাথা চুলকে বলল, ঠিক আছে, তবে তোমাকে ধন্যবাদ। নাইমা হাসল, বলল, এই শুকনো ধন্যবাদে আমার পেট ভরবে না, আমার টিট চাই। আমি আবার পেটুক মানুষ কি না। নির্ময় মৃদু হাসল, তারপর বলল, আচ্ছা, আমার রাগিনীকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোমাদের আমার কাছ থেকে ট্রিট পাওনা রইল তাহলে। নাইমা হাসল, তারপর বলল, আচ্ছা, এখন আমি আসছি, তুমি রাগ ভাঙিও তোমার রাগিনীর। কথাটা বলেই নাইমা প্রস্থান করলো তার হলের দিকে। নির্ময়ও আর দেরি করলো না বেশি। চৈত্রীর হাত ধরে টেনে নিয়ে গেল একটু নীরব স্থানে। চৈত্রী অগ্নিদৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে, চিবিয়ে চিবিয়ে বলল, সমস্যা কি? আমার হলের সামনে বিকাল থেকে দাঁড়িয়ে আছেন কেন? আবার এখানে টেনে নিয়ে এলেন কেন? নির্ময় উত্তর দিল না কোনো। হুট করেই সে জড়িয়ে ধরল চৈত্রীকে। কেঁপে উঠল চৈত্রী। শিরদাঁড়া বেয়ে যেন তার গড়িয়ে নামছে শীতল রক্তস্রোত। হে কেমন অনুভূতি! শিরশির অনুভূতি জাগছে সমস্ত তনু জুড়ে। চৈত্রী নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো নির্ময়ের বাহুডোর থেকে, কিন্তু ছাড়ল না নির্ময়, বরং আরো গভীরভাবে তাকে মিশিয়ে নিল নিজের সাথে। মুখ গুজল চৈত্রীর চুলের ভাঁজে, কাতর কণ্ঠে বলল, রাগ করেছো কেন চৈত্র? এইটুকু বিষয়ে এত রাগ করা কিন্তু ঠিক নয়। আর তাছাড়া আমি যা করেছি তোমায় ভালোবেসে, আমাদের মধ্যেকার ভালোবাসা বাড়াতে, এতে এতটা রাগ করে আমাকে এভাবে কষ্ট দিবে বলো? একটু নরম হলো চৈত্রী।
নরম কণ্ঠে বলল। তাই বলে আপনি আমার এত সাথে চুলগুলো কেটে দেবেন? অল্পই তো কেটেছি, আর তাছাড়া এখন কেটেছো, পরে না হয় আবার বড় হয়ে যাবে তোমার চুল। তাই বলে তুমি আমার সাথে কথা না বলে, দেখা না করে, কল না ধরে এভাবে শাস্তি দিবে বলো? চৈত্রের মুখ গুজল নির্ময়ের বুকের ভাঁজে। অভিমানী কণ্ঠে বলল। দেব, আরো শাস্তি দেব। কতবার বললাম আমি চুল কাটবো না, কাটলাম পর্যন্ত। আপনি কোনো কথাই তো শুনলেন না আমার, কেটে দিলেন আমার সুন্দর চুলগুলো। নির্ময় হাত বাড়িয়ে চৈত্রীর দুই বাহু ধরে তুলল তার বুক থেকে। প্রেয়সীর কোমল দুই গাল নিজের দুই হাতের ভাঁজে নিয়ে আদুরে কণ্ঠে বলল। এখন যদি তোমায় একটা চুমু খাই তবে কি একটু কমবে না আমার শাস্তি? একটু থামল নির্ময়। চৈত্রীর মুখপানে আরো একটু ঝুঁকে বলল। তবে এবার চুমু খেলে কিন্তু সোজা তোমার ঠোঁটে খাবো। আপাতত তোমার উষ্ণ নরম ঠোঁট জোড়াই টানছে আমাকে মেয়ে। কান গরম হয়ে উঠল চৈত্রীর, দুই গালে ছড়িয়ে পড়ল রক্তিমাভা। নির্ময় ঠোঁট কামড়ে হাসল, কণ্ঠে কিছুটা দুষ্টুমি এঁটে বলল। রাগের মধ্যেও বুঝি লজ্জারা হানা দিতে পারে। তুমি না একটু আগে রেগেছিলে আমার উপর? চৈত্রী ভ্রু কোচকালো, বলল। রাগের সাথে লজ্জার কি সম্পর্ক আছে? রাগ থাকলে কি লজ্জা পেতে পারবো না নাকি? নির্ময় ভাবতে লাগলো, ভাবুক ভঙ্গিতে বলল। আসলে এই রাগের সাথে লজ্জার কি সম্পর্ক আছে বলো তো? তবে তোমার সাথে কিন্তু আমার বেশ মাখো মাখো একটা সম্পর্ক আছে, তা তুমি অস্বীকার করতে পারো না কিছুতেই না। চৈত্রী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে, তারপর বলল। আমি কখন তা অস্বীকার করলাম? নির্ময় দাঁত দিয়ে নিজেই নিচের ঠোঁট কামড়ে ধরল, বলল। অস্বীকার করনি বলছো? না, করিনি। তাহলে এখন বিয়ে করে ফেলো আমাকে। আমার না খুব বিয়ে করতে ইচ্ছা করছে, বিয়ে ছাড়া আর থাকতে পারছি না আমি। চৈত্রী গোল গোল চোখে তাকালো নির্ময়ের পানে, নাক মুখ কুচকে বলল। নির্লজ্জ বেশরম পুরুষ মানুষ। নির্ময় হাসল, তারপর বলল। মোটেই না, আমি আপাতত মোটেই নির্লজ্জতার পরিচয় দিচ্ছি না চৈত্র। তবে নির্লজ্জ হব শুধু একটাবার, তোমার সাথে বিয়েটা হতে দাও। চৈত্রী নিজেকে ছাড়িয়ে নিল নির্ময়ের বন্ধন থেকে, অবাক সুরেই বলল। আপনার নির্লজ্জতার আরো বাকি আছে বুঝি? মাথা ঝাঁকালো নির্ময়, বলল। আলবাত আছে। চৈত্রী চোখ ছোট ছোট করেই তাকালো নির্ময়ের পানে। নির্ময়ের ঠোঁটে খেলা করছে দুষ্টু হাসি। চৈত্রী বুঝলো এখনই এই লোকের সামনে যতক্ষণ দাঁড়াবে ততক্ষণই ওকে লজ্জায় ফেলবে, তাই সে আর দাঁড়াতে চাইল না নির্ময়ের সামনে। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলেই বলল। এখন রুমে যাই, দেরি হলে আবার ম্যাম বকবেন। নির্ময় হাত উঁচিয়ে তাকালো হাত ঘড়িটার দিকে, সময় দেখে আর সে আটকালো না চৈত্রীকে, বলল। আচ্ছা যাও এখন, আমিও হলে ফিরবো। সেই বিকাল থেকে দাঁড়িয়ে আছি এখানে। কথাটা শেষ হতেই চৈত্রী পা বাড়ালো তার হলের দিকে, কিন্তু যেতে পারল না। তাকে পিছু ডাকলো নির্ময়, বলল। শোনো। থমকে দাঁড়ালো চৈত্রী, ভ্রু কুচকে এসে তাকালো নির্ময়ের পানে, তারপর বলল। কি? নির্ময় এগিয়ে এলো চৈত্রীর দিকে, একটু ঝুঁকে আলতোভাবে চুমু খেলো চৈত্রীর ললাটে, ঠিক মধ্য বরাবর। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে মৃদু হেসে বলল। এখন যাও। চৈত্রী মাথা দোলালো, নিঃশব্দে পা বাড়ালো নিজের হলের দিকে। আকাশ পরিষ্কার, সাদা তুলোর মতো কিছুটা মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশের চারিদিকে, তবে বৃষ্টি নেই কোনো। সূর্যের আলোয় যেন ঝলমল করছে চারিদিক। যদিও 2 দিন আগেও বৃষ্টি ছিল প্রচুর, তবে এই মুহূর্তে দেখাটা বোঝাই তো যায় না। চৈত্রী সেজেগুজে প্রস্তুত হয়ে নিল ভার্সিটির জন্য। আজ তাদের নবীনবরণ অনুষ্ঠান। যদিও বেশিরভাগ ছাত্রীরাই নাকি আজ শাড়ি পরবে, তবে চৈত্রীর শাড়ি পরার ইচ্ছে নেই একদম। সবার মধ্যে কেমন যেন লজ্জা লজ্জা লাগবে তার। আর তাছাড়া সে বাড়ি থেকে ঢাকায় শাড়িও নিয়ে আসেনি। আসার সময় মাথায় নবীনবরণ বা ভার্সিটির বিষয় এত কিছু চিন্তা আসেনি। তখন তো সে মা বাবাকে ছেড়ে ঢাকায় চলে আসবে, সেই ব্যথায় কাতর ছিল ভীষণভাবে। এসব আবার মনে করবে কখন? এখন শাড়ি পরতে হলে আবার নতুন করে একটা শাড়ি কিনতে হবে। এমনিতেই তার বিশ্ববিদ্যালয় ভর্তি, ঢাকায় আসা হলে ওটা সব মিলিয়ে কম টাকা খরচ হয়নি মধ্যবিত্ত পরিবার চৈত্রীদের। এই কিছু টাকাই তাদের কাছেই অনেকটা। এই সময়ে আবার শাড়ির কথা বলে
বাবার কাছে থেকে টাকা নিতে বিবেকে বাধছিল তার। তাই এই 3 পিসেই নবীনবরণ কাটানোর চিন্তাভাবনা সেরে ফেলেছিল সে। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল রুম থেকে বেরোতে নিয়ে। কোথা থেকে হুট করে হাফসা, নাইমা আর শারমিন এসে পথ আগলে দাঁড়ালো তার। নাইমা ভ্রু কুঁচকে বলল, এভাবে কোথায় যাচ্ছ? আমতা আমতা শুরু করলো চৈত্রী। বলল, নবীন বরণ অনুষ্ঠানে। শারমিন চৈত্রীকে ঠেলে ঠুলে ভিতরে ঢোকালো, তারপর বলল, এভাবে যাচ্ছ তুমি নবীন বরণে? হাফসা কি সুন্দর করে শাড়ি পরেছে দেখেছো, আর তুমি কিনা এভাবে যাবে? চৈত্রী মাথা নোয়ালো, মিনমিনিয়ে বলল। আমার কাছে কোনো শাড়ি নেই আপু। চৈত্রীর কথা শুনে ভিতরে ঢুকলো নাইমা, আর হাফসাও। নাইমা বলল, তোমার কাছে শাড়ি নেই সেটা আগেই বলতে পারলে না? কথাটা শেষ করেই নাইমা তার ব্যাগ ঘেটে একটা নীল রাঙা শাড়ি বের করে আনলো। কিন্তু ব্লাউজ? নাইমা এমনই মোটাসোটা স্বাস্থ্যবতী মেয়ে, তার ব্লাউজ চৈত্রীর গায়ে কখনোই লাগবে না। হাফসা এগিয়ে এলো তখন, নিজের ব্যাগ থেকে একটা ব্লাউজ বের করে এগিয়ে দিল চৈত্রীর দিকে। বলল, আমার কাছে দুটো ব্লাউজ আছে, একটা সম্ভবত খাটবে চৈত্রীর গায়ে। না খাটলে সেফটি পিন দিয়ে একটু সেট আপ করে নে। অতঃপর চৈত্রীর ইচ্ছের বিরুদ্ধেই তাকে নীলরাঙা শাড়িটা পরিয়ে সাজানো শুরু করলো তার রুমমেট 3 জন। প্রায় ঘণ্টাখানেক পর তারা সমাপ্তি ঘটালো চৈত্রীর সাজের। কিঞ্চিত সময় নিয়ে তারা 3 জনই তাকিয়েছিল চৈত্রীর মুখপানে। অতঃপর শারমিন হেসে বলল, কি সাজতে চাইছিলে না তো কোনো, এখন একবার দেখো কি সুন্দর লাগছে তোমাকে। চৈত্রী উঠে দাঁড়ালো, আয়নার দিকে তাকালো। আয়নার সামনে দাঁড়িয়ে যেন আজ নিজেকে নিজেই চিনতে পারছে না সে। চোখে মোটা করে কাজল টানা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, মুখে ততটা ভারী মেকআপ প্রলেপ নেই, তবে হালকা মেকআপ রয়েছে। কানে ছোটোখাটো এক জোড়া ঝুমকো, তবে সবচেয়ে আকর্ষণীয় লাগছে ওই কাটা চুলগুলো। মাঝখানে সিঁথি করে চুলগুলো পিছন দিকে একটা ঢিলে ঢালা খোপা করে কপালের 2 পাশে 2 গোছা চুল বের করে রেখেছে। চৈত্রী নিজের কাছেই আজ নিজেকে ভালো লাগছে বেশ। এর আগেই কখনো তার নিজেকে এভাবে সাজানো হয়নি যেভাবে এরা 3 জন সাজিয়েছে। চৈত্রীকে বারবার আয়নায় দেখতে দেখে হাফসা এগিয়ে এসে বলল, তোকে সুন্দর লাগছে জানি, এখন তো আয়না দেখ, সময় নষ্ট না করে চল তাড়াতাড়ি, ওদিকে দেরি হয়ে যাচ্ছে আমাদের। কথাটা বলেই হাফসা হাত টেনে বাইরে নিয়ে এলো চৈত্রীকে। সেও চারিদিকে দেখতে দেখতে হেঁটে চলল হাফসার পাশে পাশে। কেমন লজ্জা লজ্জা লাগছে তার। চারপাশে তার মতোই শাড়ি পরিহিত আরও বেশ কিছু রমণীকে নজরে পড়ল চৈত্রীর। এভাবে তার মতোই অনেক রমণীকেই শাড়ি পরতে দেখে নিজের ভিতরের লজ্জাটা ভাবটা কমল তার। ক্ষণিক বাদেই চৈত্রী আর হাফসা গিয়ে উপস্থিত হলো তাদের অনুষ্ঠানের জন্য বরাদ্দকৃত রুমের সামনে। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল নির্ময়। চৈত্রীকে দেখেই যেন থ হয়ে গিয়েছে সে, ধাসা হারিয়ে ফেলেছে সে। চোখ জোড়া তার ভরে উঠেছে মুগ্ধতায়। এর আগেও নির্ময় একবার চৈত্রীকে শাড়ি পরিহিত অবস্থায় দেখেছে, তবে আজ যেন সেবারের চেয়েও চৈত্রীকে একটু বেশি সুন্দর লাগছে। নির্ময় হাত উঠিয়ে চেপে ধরল নিজের বুকের বাঁ পাশটা। বুকের ভিতরে হৃৎপিণ্ডটা যেন নেচে উঠছে তা ধিন ধিন তা তা করে। থামার আর কোনো নাম নেই। নির্ময় বুকের বাঁ পাশে হাত রেখেই পূর্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো চৈত্রীকে। আচ্ছা, চৈত্রী এই বেশি সৌন্দর্যের কারণটা কি? ওই কাটা চুলগুলো? নির্ময় ঘাড় ঘুরিয়ে তাকালো আশেপাশে। শুধু সে নয়, আরও 3-4টা ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে চৈত্রীর দিকে। রাগ লাগলো নির্ময়ের। বিশ্ববিদ্যালয়ে কি মেয়ের অভাব পড়েছে নাকি যে তাদের চৈত্রীর দিকে তাকিয়ে থাকতে হবে? হিংসায় আগুনে জ্বলে যাচ্ছে নির্ময়ের হৃদয় মন। অন্য ছেলেরা কেন তাকিয়ে থাকবে তার প্রেয়সীর দিকে? তবে কি চৈত্রীর চুল কেটে সৌন্দর্য বাড়িয়ে সে ভুল করলো? নির্ময় পা বাড়ালো চৈত্রীর দিকে, কিন্তু সম্পূর্ণরূপে এসে চৈত্রীর মুখোমুখি দাঁড়ানোর আগেই চৈত্রীর মুখোমুখি এসে দাঁড়ালো অন্য এক যুবক। ভ্রু কুচকালো নির্ময়। ভালোভাবেই সে তাকালো চৈত্রীর সামনে দাঁড়ানো যুবকের মুখপানে। চমকে উঠল নির্ময়। এ তো রাজ, তার রুমমেট, সেই বখাটে বাদর ছেলেটা। এই ছেলে আবার চৈত্রীর সামনে গিয়ে দাঁড়ালো কেন? তার প্রেয়সের দিকে আবার নজর পড়ল নাকি এই বখাটেটার? নির্ময় আরও একটু এগিয়ে গেল তাদের দিকে। রাজ হাসি মুখে তাকিয়ে আছে চৈত্রীর পানে। চৈত্রীও হাসলো কিছুটা, বলল, রাজ ভাইয়া যে কেমন আছেন? যতটুকু ভালো ছিলাম না, এখন ভালো হয়ে গেছি। রাহাতের কাছ থেকে শুনেছিলাম নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছো।
অনেক অপেক্ষায় ছিলাম তোমার দেখা পাওয়ার। তোমার নাম্বারটাও জানা ছিল না যে যোগাযোগ করব। যাক, অবশেষে দেখা হয়ে গেল তাহলে। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামল রাজ। তবে তার কথার পরিপ্রেক্ষিতে কোনো জবাব দিল না চৈত্রী, শুধু হাসলো একটু। রাজ চৈত্রীর পা থেকে মাথা অবধি পরখ করেই দেখলো একবার, মৃদু হেসে বলল, বাহ, আজ তো তোমায় সুন্দর লাগছে ভীষণ। সুন্দর হয়ে গেছো আগের থেকে। চৈত্রী লাজুক হাসলো, তারপর বলল, একদম না, আমি আগের মতোই আছি রাজ ভাই। নির্ময় একটু দূরে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল চৈত্রী আর রাজকে। তীব্র রাগে যেন ফেটে পড়ছিল সে, হৃদয়ের গভীরে যেন দাউ দাউ করে জ্বলছিল তীব্র অগ্নিশিখা। আর চৈত্রীটাও কি সুন্দর হেসে হেসে কথা বলছে অন্য পুরুষের সাথে। এদিকে যে তার ব্যক্তিগত পুরুষ হাব হিস্তিতেই করে বসে আছে তার জন্য, সে খবর নেই। রাগে গজগজ করতে করতে নির্ময় গিয়ে দাঁড়ালো রাজ আর চৈত্রীর পাশে। চৈত্রীর মুখের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চৈত্র। নির্ময়কে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। রাজের সাথে পরিচয় করিয়ে দেওয়ার ভঙ্গিতেই বলল, এটা রাজ ভাই আমার খালাতো ভাই, রাহাতের বন্ধু। নির্ময় আর চোখে তাকালো রাজের প্রাণে, গভীর কণ্ঠে বলল, চিনি আমি, আমার রুমমেট হয়। হাসল চৈত্রী, বলল, তাহলে তো আর কথা নেই, আপনারা দুজন দুজনকে আগে থেকেই চেনেন, আমার আর পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। নির্ময় একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রাজের পানে, অতঃপর চৈত্রীর পানে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আমার সাথে এসো। কতটুকু বলেই সে হন হন করে হাঁটা শুরু করলো সামনের দিকে। চৈত্রী আর কথা বাড়ালো না, নির্ময়ের পিছু পিছু হাঁটা শুরু করলো সে। খানিকটা দূরে একটু নিরিবিলি জায়গায় আসতেই থমকে দাঁড়ালো নির্ময়। চৈত্রীকেও থমকে দাঁড়ালো নির্ময়ের কাছাকাছি গিয়ে, ভ্রু কুচকে শুধালো, অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আপনি আমাকে এখানে ডেকে নিয়ে আসলেন কেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এত সেজেছো কেন? চৈত্রী আমতা আমতা শুরু করলো, বলল, আমি সাজতে চাইনি, নাইমা আপুরা জোর করে সাজিয়ে দিয়েছে। ভ্রু কুচকালো নির্ময়, তারপর বলল, তারা জোর করবে আর তুমি সেজে নিবে? কতগুলো ছেলে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তোমার দিকে, জানো তুমি? নির্ময়ের কথা শুনে মৃদু হাসলো চৈত্রী। হৃদয় জুড়ে কেমন একটা প্রশান্তি বয়ে যাচ্ছে তার। তার প্রিয় পুরুষ তাকে অন্য কারোর সাথে সহ্য করতেই পারে না। এর থেকে সুখবর অনুভূতি আর কি হতে পারে। চৈত্রী আর একটু জ্বালাতে চাইল নির্ময়কে। দুষ্টামি ভরা কণ্ঠে সে বলল, জ্বলছে নাকি নির্ময় ভাই? নির্ময় শীতল দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে, শান্ত কণ্ঠেই বলল, শুধু জ্বলছে না, জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে আমার বুকের ভিতরটা। চৈত্রী অবাক দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। কত সুন্দর অফটে লোকটা বলে দিল তার জ্বলছে। নির্ময় চুপ থাকলো কিঞ্চিত সময়, অতঃপর বলল, আমি একটা ভুল করেছি চৈত্র। ভ্রু কুচকালো চৈত্রী, বলল, কি ভুল? নির্ময় অপরাধীর মতো তাকালো চৈত্রীর পানে, হাত বাড়িয়ে তার কপালে পড়ে থাকা কাটা চুলগুলোকে আলতোভাবে ছুঁয়ে দিল। তারপর বলল, এই কাটা চুলের জন্য তোমাকে একটু বেশি সুন্দর লাগছে আজ, আর এর জন্য ছেলেগুলো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল তোমার দিকে। আমি তোমার চুল কেটে মস্ত বড় ভুল করে ফেলেছি চৈত্র। ওই দিন আমার তোমার কথা শুনে থেমে যাওয়া উচিত ছিল। তোমার চুল কাটা আমার একদম ঠিক হয়নি। চৈত্রী হাসল, বলল, তো ওদের মতো আপনিও আমার দিকে তাকেন ড্যাব ড্যাব করে তাকিয়ে, বারণ করিনি তো। নির্ময় এগিয়ে গেল চৈত্রীর দিকে, একটু ঝুঁকে মুখটা নিয়ে গেল চৈত্রীর মুখের কাছে, মৃদু কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারীর দিকে শুধুমাত্র আমি তাকিয়ে থাকতে ইচ্ছুক, অন্য কারোর নজর যে আমার সহ্য হয় না। এই খোলা আকাশের নিচে নির্ময়কে এত কাছে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। কিছুটা লজ্জা, ভয়, সংকোচে মিশ্রিত অনুভূতি। দু কদম পিছিয়ে সে নির্ময়ের সাথে নিজের দূরত্ব বাড়ালো, নরম কণ্ঠে বলল, আমি মুখ ধুয়ে সাজ উঠিয়ে ফেলবো, তাহলেই তো হবে। তখন আর কেউ তাকিয়ে থাকবে না আমার দিকে। আমার সাথে চলুন আপনি। নির্ময় তাকালো চৈত্রীর পানে। চৈত্রী বুঝলো ও তাকালোর মানে। মৃদু হেসে নির্ময়ের হাত ধরে সে বলল, আমার ব্যক্তিগত পুরুষের জ্বালাতনও যে আমার সহ্য হবে না নির্ময় ভাই। চোখে মুখে একরাশ বিরক্তি ফুটে উঠল নির্ময়ের। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, সবই ঠিক ছিল, কিন্তু এত অনুভূতিপূর্ণ একটা কথার শেষে এই নির্ময়ের সাথে ভাইটা লাগানোর কি দরকার ছিল? চৈত্রী হাসল শুধু, উত্তর দিল না কোনো।
নির্ময়ের হাত টেনে সে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা মাথার উপর যেন খিলখিলিয়ে হেসে যাচ্ছে। গরমটাও একদম কম নয় আজ। শহরের বায়ু এমনিতে গরম থাকে, তার মধ্যে আবার আজকের রৌদ্রের উত্তাপ। নির্ময় মাত্রই বাইরে থেকে ফিরল। রুমে ঢুকেই কাঁধের ব্যাগটা তার টেবিলে রাখার জন্য উদ্যত হলো, কিন্তু রাখার আগেই তার সামনে এসে হাজির হলো রাজ। নির্ময়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আগে পিছে কিছু না বলে সরাসরি প্রশ্ন করল, চৈত্রের সাথে তোর কি সম্পর্ক? নির্ময় ভাবলেশহীন, সে যেন আগে থেকেই জানতো রাজ তাকে এমন প্রশ্নই করবে। নির্ময় নিজের কাঁধের ব্যাগটা টেবিলের উপর রাখলো। এবার রাজের প্রশ্নের কোনো উত্তর সে দিল না। নিঃশব্দে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে পা বাড়াতেই পিছন থেকে তার কলার টেনে ধরল রাজ। খ্যাপাটে কণ্ঠে বলল, তোকে কি জিজ্ঞেস করেছি আমি? উত্তর না দিয়েই চলে যাচ্ছিস যে? নির্ময় শক্ত হাতে নিজের কলার থেকে রাজের হাতটা সরিয়ে দিল। শরীরে জড়ানো ছাইরাঙা শার্টটাই কুঁচকে যাওয়া কলারটা ঠিক করে তাকালো রাজের প্রাণে। শান্ত কণ্ঠে বলল, উত্তর দিতে বাধ্য নই আমি। রাজ খেপে গেল আরো। এবার সে দু হাতেই ধরল নির্ময়ের কলারটা, দাঁতে দাঁত চেপে বলল, উত্তর দিস ভা না দিস, ওর থেকে সবসময় দূরে থাকবি তুই, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। এবার আর নিজেকে রাগটা ধরে রাখতে পারল না নির্ময়। ভিতরে যেন তার টগবগিয়ে ফুটে উঠল জ্বলন্ত লাভা। ওর ভালোবাসা, ওর প্রেয়সী, আর ওকেই কিনা তৃতীয় একজন ব্যক্তি বলছে তার থেকে দূরে দূরে থাকতে। নির্ময় রাগের বশবর্তী হয়ে নিজের হাত উঁচু করে ধরল রাজের কলারটা, দাঁতে দাঁত চেপে বলল, থাকবো না, আমি আমার চৈত্রের থেকে দূরে একদম মিশে থাকবো ওর সাথে। কোন বাল করার করে নিস তুই? কথাটা শেষ করার সাথে সাথেই রাজ সজোরে একটা ঘুষি বসিয়ে দিল নির্ময়ের গাল বরাবর। নির্ময় ছিটকে গিয়ে পড়ল তার টেবিলের উপর। সাথে সাথেই গজরে উঠল সে। রাজকে পাল্টা একটা ঘুষি মারার জন্য উদ্যত হতেই তাকে পিছন থেকে এসে টেনে ধরল মিহির। নির্ময় দমল না। মিহিরকে উপেক্ষা করেই সে মারতে চাইল রাজকে। মিহির জাপটে ধরল নির্ময়কে, বলল, ভাই মাথা গরম করিস না, হলের মধ্যে এভাবে মারামারি গ্যাঞ্জাম করা ঠিক হবে না। পরে দেখা যাবে হল কর্তৃপক্ষ হল থেকে বের করে দেবে তোকে। একটু বোধহয় শান্ত হলো নির্ময়। মিহির কথাগুলো একদম খারাপ বলেনি। মাথা গরম করে হুট করেই একটা কাজ করে ফেললেই তো আর হয় না। এই মুহূর্তে তার হল ছেড়ে বাইরে বাসা নেওয়ার সম্ভব নয়। সব টিউশনি ছেড়ে আউটসোর্সিংয়ের কাজটাই শুরু করেছে গত মাসেই। ইনকাম ভালো হলেও নিজেকে গুছিয়ে নিতেও তো একটু সময় লাগবে। নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো নির্ময়। রাজের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে জামা কাপড় নিয়ে সে চলে গেল ওয়াশরুমের দিকে। দুপুরের রৌদ্রের তেজটা কমে এসেছে অনেকটাই। সূর্যটাও হেলে পড়েছে আকাশের একদিকে। নির্ময় আর চৈত্রী বসে আছে ঘাসের উপর। নির্ময় মাস্ক পরে এসেছে আজ। অবশ্য সে আজ বিকেলে চৈত্রীর সাথে দেখা করতেই আসতে চায়নি, কিন্তু চৈত্রীও নাছোড়বান্দা। সে জোর করে কল করে তাকে অতৃষ্ট বানিয়ে ফেলেছিল। শেষে হুমকি দিয়ে বসেছে, আজ যদি আপনি আমার সাথে দেখা করতে না আসেন তবে আর কোনো দিনই আমি দেখা করব না আপনার সাথে। নির্ময়ের আর কি করার। এই হুমকির পরও নিজের হলে হাত পা গুটিয়ে বসে থাকার মতোই সাহস তার ছিল না। এদিকে রাজের এক ঘুষিতেই তো মুখের নকশা বদলে গেছে তার। মুখের এই অবস্থা দেখলেই চৈত্রী আবার প্রশ্ন করতে করতে মেরে ফেলার উপক্রম করবে তাকে। মেয়েটা তো আর বলাও যাবে না যে সে মারামারি করেছে, তাহলে তো মহাবিপদ। আবার যদি বলে রাজ তাকে মেরেছে, তাহলে মান ইজ্জতের ফালুদা। এদিকে গালটাও টনটন করছে ব্যথায়। শেষে মুখে একটা মাস্ক চাপিয়ে সে হলের বাইরে চলে এলো চৈত্রীর সাথে দেখা করতে। নির্ময় আশা থেকে চৈত্রী তার মাস্ক নিয়ে পড়ে আছে, বারবার বলছে মাস্ক খুলতে, কিন্তু খোলেনি নির্ময়। শেষে নিজেই হাত বাড়িয়ে হুট করেই একটানে নামিয়ে মুখ থেকে মাস্কটা খুলে নিল চৈত্রী। মাস্কটা খুলতেই হতভম্ব হয়ে গেল চৈত্রী। হতবাক কণ্ঠেই বলল, আপনি মারামারি করেছেন নির্ময় ভাই? থতমত খেয়ে গেল নির্ময়। আমতা আমতা করে বলল, না, মোটেই না। আমাকে দেখে তোমার কি ওই মারপিটে গুন্ডা ছেলেদের মতো মনে হয় নাকি? চৈত্রী সন্দিহান দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে। কণ্ঠে সন্দিহান নিয়েই বলল, তাহলে এটা কিসের দাগ? ঢোক গিলল নির্ময়, বলল, ওয়াশরুমে গেছিলাম। ভ্রু কুচকালো চৈত্রী, তারপর বলল, মিথ্যে বলছেন আপনি, এটা স্পষ্ট মায়ের দাগের মতো লাগছে। অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। আমতা আমতা করে বলল, তুমি এর আগে কতগুলো মায়ের দাগ দেখেছো যে একটু দাগ দেখে বলে দিতে পারছো এটা মায়ের দাগ? এটা তো ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে
ব্যথা পাওয়ার দাগও হতে পারে। দমে গেল চৈত্রী। সত্যি সে এর আগেই তো মারের দাগ তেমন দেখেনি, তাহলে এটা যে মারের দাগ সে বিষয়ে সে নিশ্চিত কিভাবে হতে পারে? হতে পারে এটা ওয়াশরুমে পড়ে যাওয়ার দাগ। সব চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলল চৈত্রী। মুহূর্তেই অস্থির হয়ে পড়ল সে। হাত বাড়িয়ে আলতোভাবে ছুঁয়ে দিল সে নির্ময়ের গালটা। ব্যগ্র কণ্ঠে বলল, ইস, কতটা লাল হয়ে গেছে গালের। অনেক ব্যথা লেগেছে নিশ্চয়ই। নির্ময় হাসল। নিজের হাত উঁচিয়ে চৈত্রীর নরম হাতটা চেপে ধরল তার গালের সাথে। আদুরে কণ্ঠে বলল, পেয়েছিলাম, তবে এখন আর নেই। তুমি ছুঁয়ে দিয়েছো না, সব ব্যথা হাওয়া হয়ে গেছে। চৈত্রী হাত সরিয়ে নিল নির্ময়ের গাল থেকে। লাজুক হেসে বলল, সব সময় আপনার শুধু বাজে কথা। আকাশে সুন্দর ঝকঝকে সূর্য উঠেছে। রাতের কৃষ্ণকালো আধার কাটিয়ে আলোকিত করে তুলেছে সুন্দর এক ধরণীকে। যদিও সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে এসেছে, আকাশটাও বেশ পরিষ্কার আজ। চৈত্রী ক্লাস শেষ করে কেবলই বাইরে বেরিয়ে এলো। মনে মনে ভাবল নির্ময়ের ডিপার্টমেন্টের সামনে যাবে আজ। কাল দেখলো ছেলেটার গালটা কেমন লাল বর্ণ ধারণ করেছে। মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে তার। যদিও এ বিষয়ে রাতে কলে চৈত্রী বেশ কয়েকবার নির্ময়কে জিজ্ঞাসা করেছে যে সে ঠিক আছে কিনা, তার ব্যথা করছে কিনা, কিন্তু প্রতিবারই নির্ময় এড়িয়ে গেছে ব্যথাটার। তাই এবার নির্ময়ের ক্লাসে গিয়েই সে ধরবে তাকে, এমন ভাবনাই ভেবে রেখেছে। যেমন ভাবা তেমনই কাজ। চৈত্রী কাঁধ ব্যাগটা টেনে আরও একটু ভালোভাবে কাঁধে চাপিয়ে পা বাড়ালো নির্ময়ের ক্লাসের দিকে। এদিকে নির্ময়ও ক্লাস শেষে সে বাইরে বেরোতেই তার পিছন পিছন ছুটে বেরিয়ে এলো রাইমা। পিছন থেকে ডাকলো তাকে, তারপর বলল, নির্ময় শুনো। থমকে দাঁড়ালো নির্ময়। পিছু ঘুরে তাকাতেই রাইমা তার সামনে এসে দাঁড়ালো। অস্থির কণ্ঠে শোধালো, তোমার গালে কি হয়েছে নির্ময়? নির্ময় অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। সে তো মাস্ক পরে এসেছিল আজ। মাস্কের উপর থেকেও কি তার গালের দাগ দৃশ্যমান? নাই তো। এই মেয়ে কিভাবে দেখলো তার গালের দাগটা? তবে হয়তো ক্লাসের কোনো এক ফাঁকে দেখে নিয়েছে। তবে নির্ময় এই মেয়ের সাথে কথা বাড়াতে চাইল না বেশি। এই মেয়ে যে নির্লজ্জ তা আগে থেকেই সে অবগত। নির্ময় থতমত কণ্ঠে বলল, কিছু হয়নি আমার। রাইমা দমল না। আবারও সে বলল, আমি তখন স্পষ্ট দেখলাম তোমার গাল লাল হয়ে আছে। বিরক্ত হলো নির্ময়। এই মেয়ে এতটা নির্লজ্জ কেন? একবার বলল কিছু হয়নি, তারপরও আবার সে কথাই বলছে। নির্ময় বিরক্তিভরা কণ্ঠে বলল, বললাম তো আমার কিছুই হয়নি। নির্ময়ের বিরক্তিভরা কণ্ঠ বা গম্ভীর্যপূর্ণ কণ্ঠ কোনোটাই আমলে নিল না রাইমা। নিজেকে নির্লজ্জের সাথে বেহায়াপনা করতে যেন আরও এক ধাপ এগিয়ে গেল সে। রাইমা নিজেই হাত উঁচিয়ে বাড়ালো। সে হাত বাড়ালো নির্ময়ের প্রাণে। নির্ময়ের মাস্কটা খোলার জন্য উদ্যত হলো সে। রাইমা ছোঁয়ার আগেই নির্ময় 2 কদম পিছিয়ে যেতে চাইছে। পিছনে গেলেও কিছুটা, তবে সম্পূর্ণভাবে পিছিয়ে যাওয়ার আগেই সেখানেই উপস্থিত হলো চৈত্রী। চোখ মুখ শক্ত করে ঝাঁঝালো কণ্ঠে বলল, নির্ময় ভাই। চমকে উঠল নির্ময়। তড়িৎ গতিতে সে পাশ ফিরে তাকালো। চৈত্রীকে সামনে দেখে যেন আরেক দফায় চমকে গেল নির্ময়। এই সময় এখানে আসতে হলো চৈত্রীকে। আর একটু পরে আসলে কি এমন হতো? ঢোক গিলল নির্ময়। আমতা আমতা করে বলল, চৈত্র শোনো। চৈত্রী শুনল না কিছুই। রাইমা আর নির্ময়ের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হনহন করে হাঁটা শুরু করলো সে। ভড়কে গেল নির্ময়। অগ্নি দৃষ্টিতে সে ফিরে তাকালো রাইমার প্রাণে। দাঁতে দাঁত চেপে বলল, নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ। অতঃপর ছুট লাগালো চৈত্রীর পিছনে। ছুটতে ছুটতে গলা উঁচিয়েই সে বলল, চৈত্র শোনো, আমার কথাটা শোনো একবার। চৈত্রী শুনল না কোনো কথা। হনহন করে তীব্র রাগ নিয়ে হেঁটে চলল সে। নির্ময় দৌড়ে গিয়ে পিছন থেকে হাত টেনে ধরল চৈত্রীর। চৈত্রী থমকে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, এখানে এসেছেন কেন? ওখানে যান। নিজের গালে পরনারীর স্পর্শ নিন, ভালো লাগবে। নির্ময় অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। তারপর বলল, ভুল বুঝছো তুমি চৈত্র। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। তেতে উঠল চৈত্রী। বলল, কি তেমন নয়? অন্য নারী আপনাকে স্পর্শ করবে আর আপনি বলছেন তেমনটা নয়? একদম আপনি আমাকে ছোবেন না, দূরে যান আমার কাছ থেকে। নির্ময় আরো শক্ত করে ধরল চৈত্রীর হাতটা। তাকে অস্বস্ত করেই বলল, ও স্পর্শ করতে পারেনি আমাকে, তার আগেই তুমি চলে এসেছো। চৈত্রী অগ্নি দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে। দাঁতে দাঁত চেপে বলল, আসলে বুঝি ওর স্পর্শ নেওয়ার ইচ্ছে ছিল। বেশি বোঝো কেন এত? তুমি না আসলেও ও আমাকে ছুতে পারতো না। তুমি কি আমায়
বিশ্বাস করো না চৈত্র, আমার জীবনে একমাত্র তুমি আছো, শুধু তুমি। চৈত্রী তাকালো নির্ময়ের প্রাণে, অভিমানী কণ্ঠে বলল, বিশ্বাস তো আপনিও আমাকে করেন, তবুও কাল নবীন বরণের অনুষ্ঠানে অন্য ছেলেরা আমার দিকে শুধু একটু তাকিয়েছিল, তাতেই আপনি সহ্য করতে পারেননি। আর আপনাকে তো ওই মেয়েটা ছুঁয়েছে, তাহলে আমি কিভাবে সহ্য করব? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বলল, কি বারবার ছুঁয়েছে ছুঁয়েছে করছো? ও ছুঁতে পারিনি আমায়। তার আগে আমি কিছুটা সরে গিয়েছিলাম, আর তুমিও এসে পড়েছিলে। চৈত্রী সরু দৃষ্টিতে তাকালো নির্ময়ের প্রাণে, তারপর বলল, সত্যি বলছেন আপনি? একদম সত্যি। চৈত্রী শান্ত হলো একটু, নরম কণ্ঠে বলল, আপনার গালের ব্যথার কি অবস্থা? নির্ময় মাস্কটা খুলল, নিজের গালের দিকে ইশারা করে বলল, তুমি দেখে নাও। চৈত্রী হাত বাড়ালো, আলতোভাবে নির্ময়ের গালে হাত ছুঁয়েই বলল, নিচে ঝুঁকুন একটু। নির্ময় চৈত্রীর কথা মতো নিচে ঝুঁকল। অমনি চৈত্রী টুপ করে একটা চুমু খেলো নির্ময়ের লাল হওয়া গালে। চমকে উঠল নির্ময়, গোল গোল চোখে সে তাকালো চৈত্রীর পানে। মেয়েটা লজ্জা মাখায় নুইয়ে পড়েছে। নির্ময় সোজা হয়ে দাঁড়ালো। প্রেয়সী নিজে থেকে দেওয়া প্রথম স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল তার পুরো শরীরে। ছোট্ট হৃদযন্ত্রটা যেন লাফিয়ে উঠছে ছালাত ছালাত করে। এখনই সে বিস্মিত, চৈত্রী কি তাকে সত্যি চুমু খেলো নাকি স্বপ্ন দেখছে সে? চৈত্রী নিজে থেকেই চুমু খেলো তাকে। নির্ময় ফ্যাল ফ্যাল করে এখনো তাকিয়ে আছে চৈত্রীর পানে। অস্বস্তিতা যেন অস্পষ্টভাবে জেঁকে ধরেছে চৈত্রীকে। তেমনই সে লাজ লজ্জার মাথা খেয়ে এমন একটা কাজ করে বসলো, কাজটা করার সময় তেমন লজ্জা না পেলেও এখন লজ্জা পাচ্ছে ভীষণ। লজ্জায় সে তাকাতে পারছে না নির্ময়ের প্রাণে। তার মধ্যে যদি আবার ওই পুরুষ তার দিকে তাকিয়ে থাকে এভাবে, কেমন ইতস্তত লাগছে তার। কিন্তু এই পুরুষ যে চৈত্রীর দিক থেকে তার দৃষ্টি সরাচ্ছেই না। চৈত্রী অপেক্ষা করলো কিছুক্ষণ সময়, তারপরও নির্ময়কে দৃষ্টি ফেরাতে না দেখে সে মাথা নুইয়ে মিনমিনিয়ে কণ্ঠে বলল, ওভাবে তাকিয়ে থাকবেন না, লজ্জা পাচ্ছি আমি। চৈত্রীর কথায় ধ্যান ভাঙল নির্ময়ের। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই সে বুঝলো এতক্ষণ কি থেকে কি হয়েছে। ঠোঁট টেনে হাসল নির্ময়। হৃদয়ে কেমন একটা অদ্ভুত সুখকর অনুভূতি হচ্ছে। নির্ময় নিজের ঠোঁটে হাসির রেখা বজায় রেখেই বলল, কি করলে এটা চৈত্র? তুমি কি সত্যি সত্যি চুমু খেলে আমাকে? আরো লজ্জা পেল চৈত্রীর। গাল দুটোতে যেন তার রক্তিম আভা ছড়িয়ে পড়েছে লজ্জায়। এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে সে বলল, হলে ফিরতে হবে আমাকে, দেরি হয়ে যাচ্ছে। কথাটুকু শেষ করে আবারও একদণ্ড দাঁড়ালো না চৈত্রী। লাজুক ভঙ্গিতেই সে পা বাড়ালো হলের দিকে। পিছু পিছু ছুটল নির্ময়ও। আমিও যাব তোমার সাথে। ভ্রু কুচকালো চৈত্রী, পিছনে ফিরে বলল, মেয়েদের হলে আপনি গিয়ে কি করবেন? খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল নির্ময়। আমতা আমতা করে বলল, হলের মধ্যে ঢুকবো কখন বললাম? তোমার হলের সামনে পর্যন্ত যাব, তোমাকে এগিয়ে দিয়ে আসতে। চৈত্রী কথা বাড়ালো না আর। নির্ময়ের দিক থেকে এক পলক তাকিয়ে হাঁটা ধরল তার হলের দিকে। নির্ময় একটু এগিয়ে আলতোভাবে নিজের এক হাত গলিয়ে দিল চৈত্রীর হাতের ভাঁজে। কেঁপে উঠল চৈত্রী, তবে বলল না কিছু। হাতটাও ছাড়িয়ে নিল না নির্ময়ের হাতের ভাঁজ থেকে। নিজের প্রিয় মানুষের হাতে হাত রেখে হেঁটে চলল নিঃশব্দে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। আজ আর চৈত্রী যায়নি নির্ময়ের সাথে দেখা করতে। দুপুরে তো দেখা হলো, তাছাড়া কাল শুক্রবার ছুটির দিন। কাল বরং একসাথে সময় কাটানো যাবে অনেকটা। বিকেলের দিকে রুমে ছিল সবাই। নাইমা, হাফসা আর শারমিন। তারাও বাইরে বের হয়নি আজ, শুয়েছিল রুমে। সন্ধ্যার দিকে বের হবে হয়তো। চৈত্রীও শুয়েছিল নিজের বিছানাতেই, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল। ঠিক তখনই তাদের রুমে এসে ঢুকলো রাইমা। সে অবশ্যই একা আসেনি, সাথে আরও জন চারেক মেয়ে এসেছে। দেখেই বোঝা যাচ্ছে এই অতি আধুনিক নারী কোনো তালগোল পাকানোর উদ্দেশ্যে এখানে এসেছে। হঠাৎই রুমের ভিতরে এভাবে 4 জন মেয়েকে ঢুকতে দেখেই বিছানা ছেড়ে উঠে বসলো চৈত্রী। তার সাথে যদিও নাইমা, শারমিন, হাফসাও উঠে এসেছে। রাইমা রুমে ঢুকেই এগিয়ে গেল চৈত্রীর দিকে। রাজভারী কণ্ঠে বলল, তুমি সেই মেয়েটা নয় যে ক্লাস শেষে নির্ময়ের কাছে গিয়েছিলে? নাম কি তোমার? রাইমাকে দেখে চৈত্রীর চিনতে একটু অসুবিধা হলো না। এই মেয়েটাই তো সেই বেহায়া মেয়েটা যে নির্ময়কে ছোঁয়ার চেষ্টা করছিল। রাইমাকে দেখেই ফুঁসে উঠল চৈত্রী, তবে তা বাইরে প্রকাশ করল না সে। বাইরে স্বাভাবিক ভঙ্গি বজায় রেখেই সে বলল, আমার নাম চৈতি।
রাইমা আরেকটু এগিয়ে গেল চৈত্রীর দিকে, সরাসরি প্রশ্ন করল। নির্ময়ের সাথে তোমার কি সম্পর্ক? চৈত্রী রাগ বেড়ে গেল আরো। একেই তো আজ সে তার ব্যক্তিগত পুরুষকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করেছে, আবার এখন তাকে জিজ্ঞেস করতে এসেছে যে তার সাথে নির্ময়ের সম্পর্ক কি। মেয়েটা আধুনিক বেশ, তবে তার সাথে বেহায়া নির্লজ্জ বটে। নয়তো এভাবে সে সরাসরি তার আর নির্ময়ের সম্পর্ক নিয়ে জিজ্ঞেস করতে পারত না। চক্ষু লজ্জা বললেও একটা বস্তু রয়েছে। চৈত্রী দুই ঠোঁট ফাঁক করল, কিছু বলার জন্য উদ্যত হলো, কিন্তু বলতে আর পারল না। তার আগেই ওর দিকে এগিয়ে এলো নাইমা। রাইমার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠেই বলল, নির্ময় ওর বয়ফ্রেন্ড হয় কেন, কি হয়েছে? কথাটা শুনতেই শব্দ করে হেসে উঠল রাইমা। সাথে রাইমার সাথে আসা মেয়েগুলো হেসে উঠল। সে যেন কারো হাসির কথা শুনেই ফেলেছে এই মুহূর্তে। রাইমার এমন প্রাণ খোলা হাসি দেখে ভ্রু কোচকাল নাইমা, তারপর বলল, হাসছিস কেন, সমস্যা কি? রাইমা হাসতে হাসতেই বলল, নির্ময়ের মতো নিরামিষ ছেলের আবার আছে গার্লফ্রেন্ড, আর সে কথা তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? যে ছেলে মেয়েদের সাথে ঠিকভাবে কথাই বলে না, তার আবার গার্লফ্রেন্ড? বোকা পেয়েছিস আমাকে? নাইমা কটমট করে তাকালো রাইমার দিকে, তারপর বলল, তুই কি বলতে চাইছিস? আমি মিথ্যা বলছি তোকে? রাইমা হাসি থামালো, চোখে মুখে কঠিনত্ব এনেই বলল, আলবৎ মিথ্যা বলছিস তুই। যে নির্ময় আমার মতো সুন্দরী একটা মেয়েকে উপেক্ষা করে চলে, সে কিনা এর মতো একটা চাপা শ্যামবর্ণা গায়ের রঙের মেয়ের সাথে প্রেম করে? হাস্যকর বিষয়, হাস্যকর। ফুঁসে উঠল নাইমা। চৈত্রীর দিকে তাকিয়ে বলল, এক্ষুনি তুমি কল লাগাও নির্ময়কে। ভরকে গেল চৈত্রী, তারপর বলল, কি? নাইমা তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি কল লাগাও নির্ময়কে, আর মোবাইলটা অবশ্যই লাউডস্পিকারে দেবে। চৈত্রী ঢোক গিলল। এতগুলো মানুষের সামনে নির্ময়কে কল করে সে কি বলবে? আবার কল না দিয়েও তো উপায় নেই। মনের মধ্যে ইতস্তত বোধ নিয়েই সে কল লাগালো নির্ময়কে। সেকেন্ড কয়েক যেতেই কলটা রিসিভ করলো নির্ময়, বলল, হ্যালো। চৈত্রী তাকালো নাইমার দিকে, ইশারায় বলল, কি বলবো? নাইমারও ইশারায় শিখিয়ে দিল, আই লাভ ইউ বলতে বলো কে। হকচকিয়ে উঠল চৈত্রী। আই লাভ ইউ তো তারা এমনি সময়ও কখনো বলেনি, তাহলে আজ যদি হঠাৎ করেই বলে আই লাভ ইউ, বলতে নির্ময় কি বলবে? নাকি আবার অন্য কিছু বলবে? এমনই লোকটা যে পরিমাণ লাগাম ছাড়া, এতদিন পর হঠাৎ করেই চৈত্রী আই লাভ ইউ বলতে বললে যদি আবার তার লাগামহীন কথাবার্তা শুরু করে, তখন তাকে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে সবার সামনে। চৈত্রী চুপ রইল কিছুক্ষণ। কল করে চৈত্রীকে কথা বলতে না দেখে নির্ময় বলল, কি হলো, কথা বলছো না কেন? অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী, তুতলিয়ে বলল, হ্যাঁ হ্যালো। ভ্রু কোচকালো নির্ময়, তারপর বলল, হ্যাঁ বলো, কথা বলছিলে না কেন এতক্ষণ? এদিকে নাইমা তাড়া দিচ্ছে চৈত্রীকে, ইশারায় বারবার বলছে ওকে আই লাভ ইউ বলতে, কিন্তু এ বিষয়ে চৈত্রী বলল না। চৈত্রী কিছুই, এই কথা তো এ জনসম্মুখে বলাই যাবে না। কে চাইবে ভরা মাঠে নিজের মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে? ওই লোককে এই মুহূর্তে আই লাভ ইউ বলতে বলা আর নিজের মান ইজ্জত নিলামে উঠানো একই কথা। মেকি হাসল চৈত্রী, আমতা আমতা করে বলল, আপনার গালের ব্যথার কি অবস্থা নির্ময় ভাই? চৈত্রীর কথা শুনে বিরক্ত হলো নাইমা, মৃদু কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কি বলতে বলেছি তোকে, আর তুই কি বলছিস? নাইমার কথা শেষ হতে না হতেই ওপাশ থেকে উত্তর এলো নির্ময়ের। দুষ্টুমি ভরা কণ্ঠে সে বলল, ব্যথা নেই আমার, তুমি যে চুমু দিয়েছ তাতে ব্যথা থাকতে পারে নাকি? নির্ময়ের এই ছোট্ট উত্তরটা যেন বিস্ফোরণ ঘটালো উপস্থিত সকলের মধ্যে। নাইমা আর রাইমা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে। হাফসা শারমিনের মুখভঙ্গিও বিস্মিত। চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়েছে বেশ, দ্রুতই কলটা কেটে দিল সে। কান গরম হয়ে উঠেছে। এই প্রশ্নের উত্তরে এই বদলোক যে এই কথা বলবে সে বুঝতেই পারেনি, যার জন্য আই লাভ ইউ বলতে বলল না। ইস, লজ্জায় চৈত্রীর ইচ্ছে করছে এখনই মাটির সাথে মিশে যেতে। সিনিয়রদের সামনে মান সম্মান আর রইল না, মান ইজ্জতের ধূলিসাৎ হয়ে গেল এইভাবে। চারিদিকে কেমন নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। অবশেষে নিস্তব্ধতা ভেঙে কেসে উঠল নাইমা। রাইমার দিকে তাকিয়েই বলল, এরপর তোর কিছু বলার আছে? আর নির্ময় নিরামিষ নাকি আমি সেটাও বুঝে গেছিস? সন্ধ্যা নেমেছে ধরনের বুকে। চারিদিকে স্টেডিয়ামের
টিমটিমে আলোয় ভরে উঠেছে। নির্ময় কেবলই মাগরিবের নামাজ শেষ করে রুমে এসে দাঁড়িয়েছে। একটু আগে মাথায় চড়ালো টুপিটা, সে রাখলো টেবিলের উপরে। তখনই তার পিছু পিছু এসে রুমে ঢুকলো রাজ। কণ্ঠ কিছুটা চওড়াও করে নির্ময়কে উদ্দেশ্য করে বলল, তোকে না চৈতি থেকে দূরে থাকতে বলেছিলাম আমি? নির্ময় পিছন ফিরে তাকালো রাজের দিকে, নির্বিকার ভঙ্গিতে বলল, আমার ব্যক্তিগত নারীর কাছে আমি যাব না তো তুই যাবি? কথাটা শেষ হতেই রাজ জ্বলে উঠল তেলে বেগুনে। হাত বাড়িয়ে খপ করে ধরল নির্ময়ের কলারটা, দাঁতে দাঁত চেপে বলল, একদম বাজে কথা বলবি না। কিসের ব্যক্তিগত নারী? চৈতির দিকে চোখ তুলে তাকালেও তোর চোখ আমি তুলে ফেলবো। ফুঁসে উঠল নির্ময়। হাত বাড়িয়েও সে চেপে ধরল রাজের কলারটা। অগ্নিঝরা কণ্ঠে বলল, কথায় কথায় গায়ে হাত দিবি না। কি ভেবেছিস আগের বার আমাকে মেরে বেঁচে গিয়েছিস বলে এবারও বেঁচে যাবি? দরকার হয় তোকে মেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাড়বো আমি, তবুও এক চুলো ছাড় দেব না তোকে। আমার চৈত্রের ক্ষেত্রে তো নয়। রাজ আরো শক্ত করে চেপে ধরল নির্ময়ের কলারটা। অগ্নিঝরা কণ্ঠে বলল, কি? আমার চৈত্র করছিস? চৈত্র কোন দিক থেকে তোর বিয়ে করা বউ? নির্ময় দাঁতে দাঁত চাপল, তারপর বলল, ও আমার বিয়ে করা বউ না হোক, ও আমার প্রেমী। প্রেমিকা কথাটা বলতে গিয়েও থেমে গেল নির্ময়। তারা কি সত্যিই প্রেমিক প্রেমিকা? তাদের সম্পর্কের তো কোনো নাম নেই। নামহীন সম্পর্ককে একে অপরের সাথে জুড়ে আছে তারা। অবশ্যই দোষটা তারই, সে কোনো নাম দেয়নি এই সম্পর্কের। বেনামি করে রেখেছে নিজের আর চৈত্রীর সম্পর্কটাকে। ভেবেছে একসাথে কাগজে কলমে চৈত্রীকে নিজের করে নিয়েই নাম দিবে এই সম্পর্কের। তবে তারা যে একে অপরকে ভালোবাসে এই বিষয়ে তো নিশ্চিত। একটু থামল নির্ময়, তারপর বলল, আমি চৈত্রকে ভালোবাসি। হেসে উঠল রাজ, হেসে বলল, এর মানে তুই ওকে ভালোবাসিস, ও তোকে ভালোবাসে না। নির্ময় রেগে গেল আরো। অগ্নিঝরা কণ্ঠে বলল, চৈত্র ভালোবাসে আমাকে। আবারও হাসল রাজ, তারপর বলল, ও কি কখনো তোকে বলেছে যে ও তোকে ভালোবাসে? নির্ময় থমকে গেল। রাজের কলারে থাকা নির্ময়ের হাত জোড়া আলগা হলো কিছুটা। সত্যিই তো, চৈত্রী নির্ময়কে কখনো বলেনি ভালোবাসি। অবশ্য সেও চৈত্রীকে বলেনি ভালোবাসি। তারা ভালোবাসি শব্দটার ব্যবহার না করেও দুজন দুজনকে ভালোবেসেছে অপরিয়য়ে। সম্পর্কটা বেনামি হলেও তারা ভালোবাসার কোনো কমতি রাখেনি এই সম্পর্কে। কিন্তু জীবনের এমন এক মোড়ে তারা আজ এসে দাঁড়িয়েছে যেখানে তাদের সম্পর্কের একটা নাম হওয়া ভীষণ জরুরি হয়ে পড়েছে। নির্ময় আজ অনুভব করছে সে তাদের সম্পর্কের একটা নাম না দিয়ে সে ভুল করেছে। ভালোবাসাটা অনুভবে, ভালোবাসা এক অদৃশ্য অনুভূতি যা কখনোই প্রকাশ করা বা ব্যক্ত করা যায় না সম্পূর্ণরূপে। হুমায়ুন আহমেদের একটি উক্তি রয়েছে, যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা ততই গভীর। নির্ময় এতদিন এই উক্তিটি মনে প্রাণে বিশ্বাস করত, কিন্তু আজ মনে হচ্ছে মাঝে মাঝে ভালোবাসা প্রকাশ করাটাও উত্তম। মাঝে মাঝে নিজেদের গোপনীয়তা থেকে বেরিয়ে এসে মানুষকে জানানো উচিত তারা প্রেমিক প্রেমিকা, তারা ভালোবাসে একে অপরকে। অন্ততপক্ষে নিজের প্রিয় মানুষকে অন্যদের নজর থেকে বাঁচাতে হলেও সকলকে জানানো উচিত যে তারা যার দিকে নজর দিচ্ছে সে ইতিমধ্যে অন্য কারো ব্যক্তিগত সম্পত্তি। নির্ময়ের ভাবনার মধ্যেই রাজ মুখ খুলল, তারপর বলল, চৈতি যেহেতু তোকে এখনো বলেনি সে তোকে ভালোবাসে, তাহলে চৈতি কিভাবে তোর ব্যক্তিগত নারী হলো? নির্ময় তাকালো রাজের পানে, চোখ বন্ধ করে বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে বলল, চৈত্রী ভালোবাসে আমাকে, ভীষণ ভালোবাসে। রাজ ছেড়ে দিল নির্ময়কে, শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, তুই যদি চৈতিকে আমার সামনে এনে ওর মুখ থেকে এই কথা বলাতে পারিস তবে আমি মানব তোর কথা সত্যি। চৈতি যদি একবার নিজের মুখ থেকে বলে ও তোকে ভালোবাসে, তাহলে আমি আর কোনোদিন তোদের মাঝখানে আসবো না। নির্ময় নীরব হয়ে গেল। সে রাজি হলো রাজের কথায়, ছোট করে বলল, ঠিক আছে। নির্ময় ভাবলো যে এবার আর গোপনীয়তা নয়, চৈত্রী আর তার সম্পর্কটা সে সামনে আনবে সবার। চৈত্রীর সামনে প্রকাশ করবে নিজের ভালোবাসার নির্ময়। তাদের সম্পর্কটার এবার এক নাম দিবে, একটা হোক সেটা প্রেম, কারণ এই মুহূর্তে তো আর বিয়ে করা সম্ভব নয়। দুজনেই পড়ছে এখন। নির্ময় আউটসোর্সিংয়ের যে কাজটা করে সেটাও এখন সম্পূর্ণরূপে পাকাপোক্ত নয়। এই অনিশ্চিত জীবনের সাথে চৈত্রীকে এখনই জড়িয়ে চৈত্রীর জীবনটাও সে অনিশ্চিত করে তুলতে চায় না কোনোভাবেই। নিজের একটা মোটামুটি গতি করতে পারলেই
সে বিয়ে করে ফেলবে চৈত্রীকে, আর অপেক্ষা করবে না। তবে এই মুহূর্তে না হয় প্রেমিক প্রেমিকার সম্পর্কটাই সে প্রকাশ করবে সবার সামনে। এতে অন্তত চৈত্রীর দিকে অন্য পুরুষের তাকানোটা, হাত বাড়ানোটা বন্ধ হবে। চৈত্রীর দিকে তাকানোর আগেই তারা ভাববে যে চৈত্রী অন্য কারো। সকাল হয়েছে, রাতের ঘুমময় আধার কালো সময় কাটিয়ে দিনে দেখা মিলেছে। নির্ময় কাল রাতেই কল করে চৈত্রীকে বলে রেখেছে আজ সকাল সকাল দেখা করার কথা। মূলত নির্ময় আর দেরি করতে চাইছে না এই বিষয়ে নিয়ে। এখন যত দেরি করবে ততই বাড়বে এই রাজ নামক ভয়ঙ্কর প্রাণী। এই রাজকে আর সহ্য হচ্ছে না নির্ময়ের। চৈত্রীর প্রতি এই বখাটে বর্বরতার দুর্বলতা আছে। যেন এই কয়দিন সে নিজেই রুমে কিভাবে এটাকে সহ্য করেছে তা একমাত্র নির্ময়ই জানে। এখন যত তাড়াতাড়ি সম্ভব চৈত্রীকে ধরে এনে এর সামনে ভালোবাসি বলে এটাকে বিদায় করতে পারলেই হবে। চৈত্রী আর নিজের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আনাগোনা একদম চায় না নির্ময়। আর সেটা যদি হয় আবার এই রাজ নামক ভয়ঙ্কর প্রাণী, তাহলে তো আরও চায় না। রাজকে নিয়ে নির্ময় অপেক্ষা করছিল বিশ্ববিদ্যালয়ের চত্বরের এক কোণে। জায়গা অন্যান্য স্থানের তুলনায় একটু নীরব, মানুষের আনাগোনা নেই তেমন। অবশ্যই অন্যান্য স্থানের তুলনায় এই স্থানটা নীরব বলেই তারা এখানে এসেছে। বেশ খানিকক্ষণ পার হয়ে গেল। চৈত্রীর আসার কোনো নামগন্ধ না দেখেই রাত হাত লাগলো নির্ময়ের কাঁধে। ঠোঁট বাঁকিয়ে হাসল সে, তারপর বলল, কিছুই তুই তোকে ভালোবাসি বলতে আসবে না, নাকি তোকে ভালোই বাসে না, কোনটা? নির্ময়ের কলিজাটা ধক করে উঠল। চৈত্রী এখনো আসছে না কেন? চৈত্রীকে তো সকাল 8টার দিকে আসতে বলল সে, আর এখন প্রায় 9টা বাজতে 15 মিনিট বাকি। তবে কি চৈত্রী আসবে না? চৈত্রী কি তাকে ভালোবাসে না? না না, এমনটা হতে পারে না। চৈত্রীর চোখে নির্ময় নিজের জন্য স্পষ্ট ভালোবাসা দেখেছে। চৈত্রীর সাথে একান্তে সময় কাটিয়েছে অনেক। চৈত্রীকে নিজের ভালোবাসায় সিক্ত করেছে বারবার, চুমুকও খেয়েছে অনেক। কখনো চৈত্রী তাকে বাধাই দেয়নি। উল্টো মেয়েটা তখন লজ্জায় আড়ষ্ট হয়ে থাকত। যদি চৈত্রী তাকে ভালো নাই বাসত তাহলে অবশ্যই ওভাবে লজ্জা পেয়ে তার কর্মকাণ্ড সায় জানাতো না। উল্টো তার কর্মকাণ্ডে রেগে যেত, ঝামেলা করতো তার সাথে। চৈত্রী ভালোবাসে, নির্ময় অবশ্যই ভালোবাসে। এটাই নির্ময়ের বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। নির্ময় নিজের কণ্ঠে বিশ্বাস নিয়েই বলল, চৈত্রী ভালোবাসে আমাকে, আর ও আসবে, অবশ্যই আসবে। আরও কিছুটা সময় কেটে গেল, চৈত্রী আসলো না। নির্ময় আশাহত হলো, চৈত্রী তাহলে সত্যিই এলো না। এর মানে চৈত্রী তাকে ভালোবাসে না। বুকের ভিতরে চিনচিনে ব্যথা অনুভব করছে নির্ময়। কষ্ট হচ্ছে ভীষণ। সে মেয়েটাকে এত ভালোবাসে নির্ময়, সেই মেয়েটা কিনা তাকে ভালোবাসে না। আজ এমন একটা মুহূর্তে চৈত্রী তার ডাক উপেক্ষা করলো। চোখ ভরে উঠল নির্ময়ের। ছেলেরা নাকি সহজে কাঁদে না, সেও তো কাঁদত না। জীবনে কত শত কষ্টের মুহূর্ত পার করেছে। কই, বুকে কষ্ট থাকলেও কখনো তো চোখ ফেটে এক ফোঁটা পানি আসেনি। তাহলে আজ আসছে কেন? ভালোবাসা হারানোর ব্যথায় কি বেশি জর্জরিত হয়ে পড়েছে নির্ময়? সে তাকালো রাজের প্রাণে। রাজের ঠোঁটে লেগে আছে বিজয়ের হাসি। রাজ এগিয়ে এলো নির্ময়ের দিকে, ঠোঁট টেনে হেসে বলল, চৈতি আর মনে হয় আসবে না। শুন, আমি বলি কি, চৈতি ভালোবাসে না তোকে। শুধু শুধু ওর পিছনে পড়ে থাকিস না আর তুই। যাকগে, যা হওয়ার হয়েছে। এখন থেকে ওর সাথে দূরত্ব রেখে চলবি, ঠিক আছে? নির্ময়ের মাথায় ঢুকছে না রাজের কোনো কথা। তার মাথায় শুধু ঘুরছে চৈত্রী আজ এলো না কেন। এতদিন সে চৈত্রীর সাথে ছিল, কখনো তো মনে হয়নি চৈত্রী ভালোবাসে না তাকে। চৈত্রীর চোখে সে নিজের জন্য তীব্র ভালোবাসা দেখেছে। তাহলে আজ কেন তার ডাক উপেক্ষা করলো চৈত্রী? তবে কি চৈত্রীর চোখের ভাষা ভুল ছিল? সবটাই অভিনয় ছিল? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো নির্ময়ের। শেষ একবার সে তাকালো চৈত্রীর আসার পথের দিকে, কিন্তু নির্ময়ের বিশ্বাস ভেঙে সে আসলো না। রাজ তাড়া দিল নির্ময়কে, তারপর বলল, ক্লাস শুরু হয়ে যাবে, ক্লাসে যা। নির্ময়ে আর কথা বাড়ালো না, নিঃশব্দে পা বাড়ালো সামনের দিকে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ছুটে এলো চৈত্রী। হাঁপাতে হাঁপাতে বলল, দুঃখিত, দেরি হয়ে গেছে আমার। আসলে একসাথে গোসল টোসল সেরে বেরিয়েছি তো, তাই দেরি হয়ে গেল। নির্ময়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। যাক, অবশেষে চৈত্রী এসেছে। বুকে উপড়ে থাকা এতক্ষণে বিশাল পত্রটা যেন সরে গেল। এখন একটু শান্তি লাগছে তার। নির্ময় দেরি করল না আর।
এমনি দেরি হয়ে গেছে অনেকটা। চৈত্রীর হাত টেনে নিয়ে দাঁড় করালো রাজের সামনে, ব্যস্ত কণ্ঠে বলল, এখন এই মুহূর্তে বলো, তুমি আমাকে ভালোবাসো? চমকে উঠল চৈত্রী। গোল গোল চোখে সে একবার রাজের দিকে তাকিয়ে আবার নির্ময়ের দিকে তাকালো। অবাক কণ্ঠেই বলল, এখন এখানে? নির্ময় তাকালো চৈত্রীর পানে, ব্যগ্র কণ্ঠে বলল, হ্যাঁ, এই মুহূর্তে রাজের সামনে বলবে তুমি আমাকে ভালোবাসো। অবাক হলো চৈত্রী। কাল রাতে তাকে নির্ময় বলেছে সকাল 8টায় এদিকটায় আসতে, কিনা জানি জরুরি কাজ আছে। এখন বলছে রাজের সামনে ভালোবাসি বলো। এর মানে কি? পাগল টাগল হলো নাকি এই লোক? চৈত্রীকে চুপ থাকতে দেখে কিছুটা অধৈর্য হয়ে উঠল নির্ময়। তারপর বলল, কি হলো বলো। রাজকে বড় ভাইয়ের মতোই দেখে চৈত্রী, তার উপর কত সিনিয়র। তার সামনে এভাবে হুট করেই নির্ময়কে ভালোবাসি বলতে কেমন লজ্জা লাগছে চৈত্রীর। বড় ভাইয়ের সামনে প্রেমিককে ভালোবাসি বলবে, তাতে লজ্জা লাগাটাই কি স্বাভাবিক নয়? তাছাড়া চৈত্রী প্রথম নির্ময়কে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে, তবে এর জন্যই কেমন ভিতরে ভিতরে লজ্জায় নুয়ে যাচ্ছে। আর সবশেষে বড় কথা, রাজ চৈত্রীর খালাতো ভাই, রাহাতের বন্ধু। রাজ যদি এই কথা তার খালাতো ভাইকে বলে, রাহাত আবার সেই কথা বলবে তার খালাকে, খালা বলবে তার বাবা মাকে, তারপর তার বাবা মা দুজনই মিলে কচুকাটা করবে চৈত্রীকে। তখনই আরেক ঝামেলা। ভয়ে ডোক গিলল চৈত্রী, মিনমিনিয়েই বলল, পরে বললে হয় না? নির্ময় মানল না চৈত্রীর কথায়। তারপর বলল, না, হয় না তা। নির্ময় আর চৈত্রীর কথার মাঝখানেই মুখ খুলল রাজ। চৈত্রীর পানে তাকিয়ে সে বলল, তুমি কি সত্যি ভালোবাসো নির্ময়কে? রাজের চোখে স্পষ্ট কাতরতা। চৈত্রী ওই চোখের দিকে তাকিয়ে থমকে গেল কিছুটা। রাজের চোখ মুখ হঠাৎ এমন দেখাচ্ছে কেন? যখন সে এলো তখনই তো ঠিকই ছিল। চৈত্রীর ঠোঁট ফাঁকা করল কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু পারল না। তার আগেই মুখ খুলল নির্ময়। এমনই এতক্ষণ চৈত্রীর জন্য অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে উঠেছিল সে। তার উপর এসে থেকে মেয়েটাই বলতে বলছে যে সে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা বলছে না কিছুই। নির্ময় অধৈর্য হয়ে পড়েছে আরও, সাথে মেজাজটাও চটে গেছে। এতক্ষণ অপেক্ষা করিয়ে বুকে জ্বালা ধরিয়ে এখন এসেছে ঢং করতে। চৈত্রী না আসলে আসছে হয়তো দম বন্ধ হয়েই মারা যেত। চৈত্রীকে ভালোবাসি না বলতে দেখে মাথায় যেন আগুন ধরে গেল নির্ময়ের। কণ্ঠে কিছুটা রাগ ঢেলে সে বলল, আমাকে ভালোবাসি বলতে তোমার সমস্যা কেন? নাকি ভালোবাসো অন্য কাউকে? আমার সাথে এতদিন নাটক করেছো শুধু, নাকি এখানে এসে রাজকে দেখে মাথা এলোমেলো হয়ে গেছে? কাকে রেখে কাকে ধরবে বুঝতে পারছো না? চৈত্রী থমকে গেল। নির্ময়ের কথাগুলো যেন ধারালো অস্ত্রের মতো ক্ষতবিক্ষত করলো তার ছোট্ট হৃদয়টাকে। কী সব বলছে নির্ময়? আর এভাবেই বা কথা বলছে কেন? এ কি তার সেই নির্ময় ভাই যে তাকে ভালোবাসতো ভীষণ, যে তাকে কখনো কটু কথাও বলেনি? একটু থামলো নির্ময়, আবার বলল, রাজ ভাই ভালোবাসে তোমাকে। যদি মনে করো সে আমার থেকে বেটার, তবে চলে যেতে পারো তার কাছে, আমি আটকাবো না তোমাকে। চৈত্রী চমকে উঠল, ঘাড় বাঁকিয়ে তাকালো রাজের পানে, অতঃপর আবার তাকালো নির্ময়ের প্রাণে। রাগে অভিমানে শরীরটা রিরি করছে চৈত্রীর। কিভাবে এই লোক তাকে বলল যে তার থেকে রাজ বেটার হলে তার কাছেই চলে যেতে? এতদিনের নির্ময় এই চিনল চৈত্রীকে? নির্ময়ও তো তাকে কখনো ভালোবাসি বলেনি, কিন্তু চৈত্রী বুঝে নিয়েছে নির্ময় তাকে ভালোবাসে। তাহলে নির্ময় কেন বুঝতে পারল না? কেন তার চোখের ভাষা বুঝল না? চৈত্রীর সব থেকে খারাপ লাগলো নির্ময়ের বলা অন্য পুরুষের কাছে চলে যাওয়ার কথাটা। গায়ে যেন কাটার মতো বিঁধল কথাটা। ছলছল করে উঠল চোখ জোড়ার টলমল অশ্রুকণা নিয়েই ফুঁসে উঠল চৈত্রী। তারপর বলল, আমি কার কাছে যাব না যাব সে কথা আপনাকে চিন্তা করতে হবে না নির্ময় ভাই। তবে একটা কথা বলতে পারি যে আমি আর আপনার সাথে থাকছি না। আটকে উঠল নির্ময়। সে তো এভাবে কিছু বলতে চায়নি। সে তো শুধুমাত্র রাগের মাথায় দুটো কথা বলে দিয়েছে, মন থেকে কিছুই বলেনি। আর চৈত্রী তার কাছে থাকবে না মানে কি? ছেড়ে চলে যাবে তাকে? এই সামান্য কথাতেই সে চলে যাবে? কিন্তু চৈত্রীকে ছাড়া তো সে থাকতে পারবে না, একদম বাঁচতে পারবে না নির্ময়। রাগের মাথায় কিছু কথার জন্য চৈত্রী অবশ্যই এত বড় একটা সিদ্ধান্ত নিতে পারে না। নির্ময় মুখ খুলল কিছু বলার জন্য, কিন্তু বলতে দিল না চৈত্রী। হাত উঠিয়ে থামিয়ে দিল নির্ময়কে, অতঃপর নিজে থেকেই বলা শুরু করলো,
আপনাকে ভালোবাসি বলতে আমার কোনো সমস্যা ছিল না নির্ময় ভাই। রাজভাইকে আমি বড় ভাই হিসেবে দেখি, তার সামনে কাউকে ভালোবাসার কথা বলতে কিছুটা লজ্জা লাগছিল আমার। হয়তো লজ্জাটা কাটিয়ে উঠে একটু পরেই আমি আপনাকে বলতাম আপনাকে ভালোবাসি আমি। হয়তো সেটুকু ধৈর্য আপনার মধ্যে ছিল না। আর কি যেন বললেন, এখানে এসে রাজ আর আপনাকে একসাথে দেখে আমার মাথা এলোমেলো হয়ে গেল কিনা তাই সিদ্ধান্ত নিতে পারছি না কাকে রেখে কাকে ধরবো। যদি কাউকে ধরারই হতো তবে আমি আগেই ধরে নিতাম, অপেক্ষা করতাম না আপনার জন্য। ভুলে যাবেন না আপনি কখনো আমার কাছে নিজের ভালোবাসা প্রকাশ করেননি, আমাকে কখনো আপনি বলেননি ভালোবাসি চৈত্র। আপনি যেদিন ঢাকায় আসবেন তার আগে শুধুমাত্র আমাকে বলে এসেছিলেন অপেক্ষা করতে। তারপরে আপনার সাথে অনেকটা মাস আর না দেখা হয়েছে না কথা হয়েছে, কিন্তু আমি অপেক্ষা করেছি। আমি আপনার শুধুমাত্র আমার জন্য অপেক্ষা করো চৈত্র, এই কথার উপর ভিত্তি করে অপেক্ষা করেছি আপনার জন্য দিনের পর দিন। জীবনে কোনো পুরুষের আগমন কিন্তু ঘটায়নি, আমি শুধুমাত্র আপনার পথ চেয়ে বসেছিলাম। এর মধ্যে কি কোনো ছেলে আমাকে প্রেম নিবেদন করেনি বলেন? করেছে, অবশ্যই করেছে। তবে আমার মনে শুধু আপনাকে ঠাঁই দিয়ে আমি প্রত্যাখ্যান করেছি সব পুরুষকে। আমি চৈত্র এমন একজন মানুষ ছিলাম যার জীবনে কোনো লক্ষ্য ছিল না, উদ্দেশ্য ছিল না, যার কাছে লেখাপড়া ছিল প্রধান শত্রু। সেই চৈত্র পড়ালেখাকে আপন করে নিয়েছিল শুধুমাত্র আপনার জন্য, নিজেকে আপনার যোগ্য করে তোলার জন্য, শুধুমাত্র আপনার কাছাকাছি থাকার জন্য আমি ঢাকায় এসেছি। মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে নিজের স্বপ্ন পূরণ বা ক্যারিয়ার গড়ার জন্য। আপনিও কিন্তু নিজের ক্যারিয়ার গড়ার জন্যই এখানে এসেছেন, কিন্তু আমি কিন্তু নিজের জন্য আসিনি। আমি এখানে এসেছি আপনার জন্য, আপনাকে ভালোবেসে। আপনাকে দেখা হতো না, কথা হতো না, কিংবা আপনি কখনো আমাকে বলেননি আপনি ভালোবাসেন আমাকে, তবু আমি আপনার জন্য অপেক্ষা করেছি। আমি কখনো আপনার মুখ থেকে ভালোবাসি শুনতে চাইনি, আপনার ভালোবাসা নিয়ে প্রশ্নও তুলিনি। আপনার ভালোবাসাটা অপ্রকাশিত হলেও আমি কখনো সন্দেহ করিনি আপনার ভালোবাসাকে। শুধুমাত্র আপনার চোখের ভাষা পড়েই আমি বুঝে নিয়েছিলাম আর আমার প্রতি আপনার তীব্র ভালোবাসার কথা। তাহলে আপনি কেন আমার চোখের ভাষা পড়তে পারলেন না নির্ময় ভাই? আমি মেয়ে, তাই আমাদের ত্যাগগুলো চোখে পড়ে না, হয়তো আপনার চোখেও পড়েনি, তাই তো এতগুলো কথা বলতে পারলেন আমাকে নিয়ে। আমিও কিন্তু আপনাকে ভালোবেসে আপনাকে পাওয়ার জন্য, আপনার কাছে আসার জন্য নিজেকে কম বদলাইনি। যেখানে আমার পড়ার কথা ছিল মফস্বলের একটা সাধারণ কলেজে, সেখানে আজ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। মানুষ বলে আপনি যেমন তেমন থাকবেন, কারোর জন্য নিজেকে বদলাবেন না, কিন্তু আমি বদলিয়েছি। আমি আপনার জন্য নিজেকে বদলিয়েছি। তবুও আজ আপনি প্রশ্ন তুলছেন আমার ভালোবাসা নিয়ে, আমাকে অপশন দিচ্ছেন আপনার থেকে যদি রাজ ভাই বেটার হয় তার কাছে চলে যেতে। একটু থামলো চৈত্রী, অতঃপর আবার বলল, ভালোবাসা কি অপশনে হয় নির্ময় ভাই? কোনটা বেটার আর কোনটা খারাপ সেই সব বিবেচনা করে ব্যবসা হয়, ভালোবাসা হয় না। আর আমি মোটেই ব্যবসা করতে আসিনি এখানে। তবে হ্যাঁ, ঢাকায় আসা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আমার মূল উদ্দেশ্যটা আপনি ছিলেন। আমি নিজেকে আপনার যোগ্য রূপে গড়ে তুলতে চেয়েছিলাম, আপনার কাছাকাছি থাকতে চেয়েছিলাম। এখন আপনি বলতে পারেন আপনার জন্য আসি, আর যার জন্যই আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি তো এতে তো আমারই ভালো হয়েছে, আমার জীবনটা সুন্দর হয়েছে। কথাটা সত্যি, তবে তার সাথে এটাও সত্যি আমি আমার জীবনটাকে সুন্দর করার কথা ভেবে নিজেকে বদলাইনি। আমি আপনাকে ভালোবেসে নিজেকে বদলিয়েছিলাম। তবে এই মুহূর্ত থেকে আমি আমার উদ্দেশ্য পরিবর্তন করছি। আমার কাউকে প্রয়োজন নেই। কার জন্য আমি নিজেকে যোগ্য করে তুলবো যে আমাকে বোঝেই না তার জন্য? আজ থেকে আমাদের কোনো সম্পর্ক নেই। দুঃখিত, আমাদের মধ্যে তো কোনোদিন কোনো সম্পর্কই ছিল না। নামহীন একটা সম্পর্ককে জড়িয়েছিলাম আমরা। যেখানে সম্পর্কই নেই সেখানে আবার থাকা বা না থাকার প্রশ্ন থাকবে কোথা থেকে? তবে হ্যাঁ, এটুকু বলি, আজ থেকে আপনার আর আমার মধ্যে পাশাপাশি বাড়ি অর্থাৎ প্রতিবেশীর সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, আর একটা কথা, শহরে এসে শহরের হাওয়া গায়ে লাগিয়ে আমাকে শহুরে মেয়েদের সাথে গুলিয়ে ফেলবেন না নির্ময় ভাই। আমি চঞ্চল হতে পারি, তবে আমার চরিত্রের দোষ নেই যে আজ একজনের গায়ে ঢলে পড়ব আর কাল আরেকজনের গায়ে। ভালোবাসা অপ্রকাশিত হলেও সেই ভালোবাসার মূল্য আমার কাছে আছে, এইটুকু বিশ্বাস অন্তত আপনি আমার প্রতি রাখতে পারেন। যাই হোক, ভালো থাকবেন।
এইটুকু বলে থামলো চৈত্রী, মাথা ঘুরিয়ে তাকালো রাজের পানে, তারপর বলল, আশা করছি আপনাকে আবার আলাদা করে কিছু বলতে হবে না আমাকে। এতদিন ভাই ভাবতাম, এখন থেকে আমার ভাবনায় আপনি আমার খালাতো ভাইয়ের বন্ধু ছাড়া কিছুই নন। কথাটুকু বলেই হনহন করে হাঁটা শুরু করলো চৈত্রী। নির্ময় আর রাজ কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে ওখানেই। নির্ময়ের কানে শুধু বেজে চলেছে চৈত্রীর কথাগুলো। মেয়েটা তার জন্য তাকে ভালোবাসে, এত কিছু করলো, কিন্তু সে কি করেছে চৈত্রীর জন্য? গভীরভাবে চিন্তা করলে সে এখনো কিছুই করে উঠতে পারেনি চৈত্রীর জন্য। এমনকি এখনো পর্যন্ত সে নিজেই ভালোবাসাটুকু পর্যন্ত প্রকাশ করতে পারেনি চৈত্রীর সামনে, নাম দিতে পারেনি চৈত্রী আর তার সম্পর্কের। তীব্র অপরাধবোধ আষ্টে পৃষ্ঠে ধরল নির্ময়কে। আবারও ভালো লাগছে কিছুটাই। এই যে তার প্রেয়সী তাকে ভালোবাসে, তাকে ভালোবেসে আজ এত কিছু করেছে। ভাবতেই যেন হৃদয়ে প্রশান্তির হাওয়া বইতে শুরু করলো নির্ময়ের। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।